অটোনমিকের উপর তিনটে নিচে। কয় তারিখ ছিল? তারিখগুলো তো মনে নাই। আচ্ছা, তাহলে তোমাদেরকে স্যার কতটুকু পড়াইছে? জানিয়া ম্যাম ক্লাস নিতে পারে নাই, ওনার নেট প্রবলেম করছিল, এই জন্য ক্লাস ওনারা তো সিবিএস শুরু করছে। হ্যাঁ, সিবিএস কতটুকু পড়াইছে? কি পড়াইছে? হাইপার টেনশন পড়াইছে। হাইপারটেনশনে কি পড়াইছে? হাইপারটেনশনের মধ্যে হাইপারটেনশন, তারপর রিস্ক ফ্যাক্টর, ইম্পর্টেন্স, কমপ্লিকেশন, মেকানিজম, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগ। হ্যাঁ, তারপর এগুলোই পড়াইছে। এসি ইনহিবিটর পড়াইছে, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো পড়াইছে। তোর বুঝি নাই। এসি ইনহিবিটর, এআরপি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো পড়াইছে। হ্যাঁ, এগুলো পড়াইছে। এগুলো বলতেছেন কেন? স্যার এগুলোর মধ্যে স্যার জাস্ট পড়াইছে এক্সাম্পল। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সবাই রেসপন্স করতেছে না, সবাই চুপচাপ বসে আছে, তুমি কথা বলছো। হাইপারটেনশন নিয়ে স্যার যেরকম করাক আমি আরেকবার পড়াই, সংক্ষেপে পড়াবো, সিলেক্টিভ করবো। স্যার কত ছোট ছোট আসতেছে। হাইপারটেনশনের ডেফিনিশন আমরা করি। হাইপারটেনশন কাকে বলে? হচ্ছে তারা কি ব্লাড প্রেশার নিয়ে এসে কথা বলে। Blood pressure is a pressure that is exerted by the blood against the blood vessel wall. অর্থাৎ ব্লাড ভেসেল ওয়ালের মধ্যে যে প্রেসারটা দেয় সেটা হচ্ছে ব্লাড প্রেসার। এখন আমরা হাইপারটেনশন কখন বলি? যখন সাস্টেইন সিস্টেমিক ব্লাড প্রেসার মোর দেন 140 মিলিমিটার মাত্রায়। সিস্টেমিক ব্লাড প্রেসার হচ্ছে যখন হার্ট মানে কন্ট্রাকশন করে, সেটাকে বলা হয় সিস্টেমিক ব্লাড প্রেসার। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসার হচ্ছে যখন হার্ট রিল্যাক্সেশন ফেজে থাকে। তো যদি সিস্টেমিক ব্লাড প্রেসার যদি 140 এর 140 মিলিমিটার মার্কের চেয়ে বেশি হয়, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যদি 90 মিলিমিটার মার্কের চেয়ে বেশি হয়, এবং এখানে দুটো শব্দ আছে তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে সাস্টেইন সিস্টেমিক ব্লাড প্রেসার। মানে হঠাৎ করে একদিন 140 মিলিমিটার মার্কের চেয়ে বেশি হলে আমি বলতে পারবো না যে রোগীটা হাইপারটেনশন রোগী। যদি সাস্টেইন সব সময় সিস্টেমিক ব্লাড প্রেসার মোর দেন 140 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যদি মোর দেন 90 মিলিমিটার মার্কারি থাকে, তখন আমরা সেটাকে বলি হাইপারটেনশন। হাইপারটেনশন কিভাবে, যে ড্রাগগুলো আমরা ইউজ করি হাইপারটেনশনকে নরমাল করার জন্য, সেগুলোকে বলছি আমরা অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগস। কজেস কি? অনেকগুলো কজ আছে। তার মধ্যে হচ্ছে কোলেস্টেরল লেভেল, হাই কোলেস্টেরল লেভেল, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয়, ব্লাড ভলিউম যদি বেশি হয়, তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। ড্রাগের ক্লাসিফিকেশন। ড্রাগ ক্লাসিফিকেশনকে আমরা অনেকভাবে ড্রাগের ক্লাসিফিকেশন করা যায়। তার আগে আরেকটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে। আচ্ছা, এটাই আগে একটু দেখো। ড্রাগের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা এরকম সহজে মনে রাখার জন্য একটা পদ্ধতি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ABC ব্লকার। বি দিয়ে বোঝাচ্ছি বিটা ব্লকার, সি দিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার।
আমাদের সামনে এন্ডেভার ক্লাসে এন্ডেভার কোর্স হয়। হ্যাঁ আছে স্যার। হাইপারটেনশনের তার এবং খাতা কলম নাম, খাতা কলম দিয়ে লিখবো কিছু কথাবার্তা। আমরা যে ড্রাগগুলো ইউজ করি, যে হাইপারটেনসিভ ড্রাগগুলো, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা সহজে মনে রাখার জন্য আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে anti-hypertensive drug that reduce the cardiac output. Anti-hypertensive drug that reduces the cardiac output. স্যার আপনি মাইক্রোফোন থেকে মনে হয় দূরে সরে যাচ্ছেন, সাউন্ডটা কম আসতেছে একটু পর পর। Anti-hypertensive drug that reduces the cardiac output. এটা একটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা আন্ডারে কি কি ড্রাগ আছে? এটা আন্ডারে আছে alpha receptor blocker, beta receptor blocker, calcium channel blocker. ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে? জি স্যার। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। ড্রাগগুলোকে অনেকভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে এটা যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, যারা কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে প্রেসার কমায়। The drugs which reduces the blood pressure by reducing cardiac output. Cardiac output এর মাধ্যমে যারা কমায়। আরেক ধরনের ড্রাগস আছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যারা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটোই কমায়। এরা কারা? আলফা রিসেপ্টর ব্লকার। আলফা রিসেপ্টর ব্লকার কারা? প্রাজোসিন, টোরাজোসিন, এগুলা। বিটা রিসেপ্টর ব্লকার আমরা কি জানি? বিটা রিসেপ্টর ব্লকারের মধ্যে আছে বিটা সিলেক্টিভ, নন সিলেক্টিভ। সিলেক্টিভের মধ্যে আছে বিটা 1 সিলেক্টিভ। বিটা 1 সিলেক্টিভের মধ্যে কি কি আছে? যে বলো, বিটা 1 সিলেক্টিভের মধ্যে কি কি আছে? জি স্যার। নাকি আমার সাথে আছো ক্লাসে? বিটা 1 সিলেক্টিভের মধ্যে কি কি আছে? আমাদের স্যার বিটা ব্লকার গুলো করাইছে, আলাদা করে করে নেই। কি তোমাদের কথা বোঝা যাচ্ছে না? হ্যালো।
হ্যালো। এটা লিখছো তোমরা? হ্যাঁ স্যার লিখছি। তো ড্রাগের ক্লাসিফিকেশন গুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আরেক ধরনের ড্রাগ আছে, এটাকে বলা হয় ডায়াবেটিক। আর হচ্ছে সিম্প্যাথোলাইটিক্স। তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে ভেজর ডাইলেটর, গ্যাংলিয়নিক ব্লকার, অ্যাডেনার্জিক ব্লকার। এসি ইনহিবিটরের মধ্যে কি আছে? ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল এবং লিসিনাপ্রিল এগুলা। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে আছে লোসার্টেন, পটাশিয়াম, অলমেসার্টেন, অলমেসার্টেন পটাশিয়াম আছে। এই দুইটা জায়গা পাবা, লোসার্টেন এবং অলমেসার্টেন, বাকিগুলো প্রয়োজন নাই। তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আমরা ইউজ করি নিফেডিপিন, অ্যামলোডিপিন, ভেরাপামিন, ডিএলটিএজএম এইগুলো। ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স কি জিনিস? ডায়াবেটিক্স হচ্ছে আহ, তার আগে আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস কি জিনিস। ডায়াবেটিস হচ্ছে যখন যে প্রসেসের মাধ্যমে আমরা বডি থেকে ফ্লুইড গুলা বের করে দেই, সেটা হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? যে যে প্রসেসের মাধ্যমে বডি থেকে ফ্লুইড বের হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিক্স হচ্ছে এমন ড্রাগ যেগুলো বডি থেকে ফ্লুইড গুলো বডি থেকে ফ্লুইড বের করে দেয়। হ্যাঁ, ব্লাড প্রেশার বাড়ার কারণ কি? আমাদের বডিতে যে প্রেশার তৈরি হয়, এই প্রেশার গুলো তৈরি হয় কয়েকটা অর্গানের মধ্যে। এক নম্বর হচ্ছে কয়েকটা সাইড থাকে, জায়গা থাকে, যে জায়গাগুলোতে যদি আমরা কাজ করি আমরা প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি। এক নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স আর্টারিও। তোমরা সবাই ভিডিও অন করো তো। উপরে দিয়ে রাখবে না, সিলিং এ দিয়ে রাখবে না। রোল 5 কোথায়? রোল 5, রোল 5। Listen, sir. আচ্ছা, তোমরা কি কি জানো এই হাইপারটেনশন সম্পর্কে আমাকে বলো। যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এর চেয়ে বেশি হবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এর চেয়ে ইনসান বেশি হবে। বলবা না, ইনসান বলবা না, ইনসান ছাড়া অন্য কথা বলো। সবাই সব ইনসানই বলবে নাকি? আর কেউ নাই? সাদিয়া আক্তার বলো দেখি। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ বলো, হাইপারটেনশন সম্পর্কে বলো। স্যার, পারবো না। কেন পারবেন না? কেন? তোমরা কি আশিকুল স্যারের ক্লাস বুঝো নাই?
স্যার করছিলাম। বুঝো না ক্লাস? ইরফানুল ইসলাম, তোমরা প্রোফাইল পিকচার এরকম প্রোফাইল পিকচার দিয়ে রাখবে না। রোল 28। মাইশা ফারজানা, এই ধরনের প্রোফাইল পিকচার দিয়ে রাখবে না, দেখলে যাতে মনে হয় যে বসে আছো। আচ্ছা, স্যার হাইপারটেনশন। হ্যাঁ বলো। systolic pressure sir more than 140 and diastolic pressure more than 90. আচ্ছা তোমরা, আমি যা বলি একদম মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি পড়াবো। আমি একটু পড়াবো, একটু করে পড়াবো। প্রথমে আসে ব্লাড প্রেশার কি। স্বাভাবিক ব্লাড প্রেশার, নরমাল ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি জিনিস? ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড ব্লাড ভেসেল। আমরা কি জানি ব্লাড কয়টা কম্পোনেন্ট থাকে? একটা কি আছে হার্ট। হার্ট কি করে? ব্লাড পাম্প করে। কিসের মধ্যে দিয়ে পাম্প করে? ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে পাম্প করে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটার উপাদান হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি পাম্প, হার্ট। যে মেশিনটা বডিতে সার্কুলেট করবে, হার্ট। দুই নাম্বার হচ্ছে পাম্প করবে কিসের মধ্যে দিয়ে? একটা জায়গা লাগবে, ব্লাড ব্লাড ভেসেল। ভেসেল। আর পাম্প করবে কি? কি পাম্প করবে? কম্পোনেন্টটা কি? ব্লাড। ব্লাড। তাহলে হার্ট ব্লাডকে পাম্প করবে ব্লাড ভেসেল মধ্যে দিয়ে। ব্লাড ভেসেল গুলো আবার কিরকম? আমরা তিন রকম জানি, আর্টারি, ভেসেল, ক্যাপিলারি, আর একটা হচ্ছে ভেইন। এখন ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার হচ্ছে the pressure that is exerted by blood on the vessel wall. যে প্রেসারটা ব্লাড ভেসেল ওয়ালের মধ্যে দেয় সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার। ঠিক আছে? এখন নরমাল ব্লাড প্রেশার কত? নরমাল ব্লাড প্রেশার বলা হয়, আমরা এবার ব্লাড প্রেশারটাকে আবার দুই ভাগে ভাগ করি, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে যখন হার্ট কন্ট্রাকশনের সময় যে প্রেশারটা তৈরি হয়, ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করে তখন যে ব্লাড প্রেশারটা তৈরি হয় সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। আর রিল্যাক্সেশনের সময় যেটা হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক। এখন ব্লাড প্রেশার, নরমাল ব্লাড প্রেশার রেঞ্জ হচ্ছে, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 110 থেকে 140 মধ্যে হয়, 100 অথবা 100ও বলতে পারি আমরা, 100 থেকে 140 পর্যন্ত হয় সেটা 100 আর একটু কম, 90 থেকে 140, 90 থেকে 140 যদি হয় সেটা নরমাল। আর ডায়াস্টোলিক হচ্ছে 60 টু 90 যদি হয় সেটা নরমাল। তাহলে যদি কোনো কারণে যদি 90 তে কমে যায় সিস্টোলিক প্রেশার, আর ডায়াস্টোলিক প্রেশার যদি 60 তে কমে, হাইপারটেনশন না, হাইপোটেনশন প্রেশার কমে গেছে। এখন আমরা হাইপারটেনশন কাকে বলি? হাইপারটেনশন হচ্ছে the sustained systolic blood pressure more than 140 millimeter mercury and sustained diastolic blood pressure more than 90 millimeter mercury, এটাকে কি বলি? হাইপারটেনশন। সহজ বিষয়। ঠিক আছে? হাইপারটেনশনের কজ কি? হাইপারটেনশনকে আমরা দুই ভাগে ভাগ করি, কজ, হাইপারটেনশনের কজ। যেগুলো বলি এগুলো লিখে নাও, অপ্রয়োজনীয় জিনিস লেখা থাকবে না। হাইপারটেনশনের কজ কি? দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনের আরেকটা নাম আছে, এটাকে বলে এসেনশিয়াল হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনের আরেকটা নাম এসেনশিয়াল হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন কাকে বলে? প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন হচ্ছে যে হাইপারটেনশনের কজ আমরা জানি না, the cause is unknown, যে প্রেসার হাইপারটেনশন হচ্ছে কিন্তু কেন হচ্ছে এটা আমরা জানি না, এটাকে বলা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যখন অন্য কোনো কারণে, বডির অন্য কোনো অর্গানের কারণে যখন ব্লাড প্রেশার বাড়ে, যখন অন্য কোনো অর্গানের কারণে ব্লাড প্রেশার বাড়ে সেগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এখন ব্লাড প্রেশার বডির কোন কোন অর্গানে কাজ করে সেগুলো নিয়ে একটু কথা বলি। চারটা জায়গা আছে, যে চারটা জায়গাতে বা চারটা লোকেশনে ব্লাড প্রেশারের সাথে রিলেশন আছে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর্টারিওল, রেজিস্ট্যান্স আর্টারিওল,
capacitance venules, heart and kidney, তাহলে দেখো দেখা যাচ্ছে এটা, দেখা যাচ্ছে স্লাইড দেখা যাচ্ছে, না স্যার দেখা যাচ্ছে না। আমি লিখতেছি যা দেখা যাচ্ছে না। না স্যার, স্যার আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন নাই। হ্যাঁ, রেজিস্ট্যান্স আর্টেরিওল, capacitance venules, heart, kidney। এই চারটা হচ্ছে 4 anatomical control site, 4 anatomical blood pressure controlling site। ঠিক আছে, 4 anatomical blood pressure controlling site, মানে এই চারটা সাইটের মধ্যে আমরা কি করতে পারি, ব্লাড প্রেসারকে বাড়ানো কমানো এই কন্ট্রোলগুলো করার জন্য আমরা ইন্টারফেয়ার করতে পারি। ঠিক আছে, এখন এই নামগুলো একটু বলি। আর্টারিওল তো বুঝো, আর্টারি মানে হচ্ছে বড় জিনিসটাকে বলে আমরা আর্টারি। যখন এই আর্টারি গুলো ব্রেকডাউন হয়ে আরো ছোট ছোট ব্রাঞ্চ তৈরি করে তখন সেটা হচ্ছে আর্টারিওল। নামের শেষে যখন ও এল ই থাকে সেটা মেইন জিনিসটার থেকে ছোট জিনিস বোঝায়। তাহলে আর্টারিওল হচ্ছে ছোট আর্টারিওল, ভেনিওল হচ্ছে ছোট ভেন। ঠিক আছে, রেজিস্ট্যান্স আর্টারিওলস, আর্টারিওলস কে রেজিস্ট্যান্স ভেসেল বলে। কেন? আর্টারি কি করে, আর্টারি কাজ হচ্ছে আর্টারির ভেসেল ওয়ালটা হচ্ছে অনেক বেশি ইলাস্টিক, আর্টারি ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি অনেক বেশি, যার কারণে সে কি করে কন্ট্রাকশন করে এবং ব্লাড প্রেসারের মানে এটা প্রেসার বা রেজিস্ট্যান্স তৈরি করে। কোথাও কিসের এগেইনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে? হার্টের যে ব্লাড আসে বডির চারদিকে, হার্ট থেকে সেন্টার থেকে বডির সারা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো বডির পেরিফেরি যেটা, পেরিফেরির এগেইনস্ট, পেরিফেরিতে কি করে হার্টের এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি করে। আর ক্যাপাসিট্যান্স বলা হয় ভেনিউলসকে। কেন? ভেনিউলস হচ্ছে ইলাস্টিসিটি কম এবং ভেইন কিন্তু ব্লাড ধরে রাখে কিসের মাধ্যমে, ভালভের মাধ্যমে, ভিতরে ভালভ থাকে, ভেইন গুলো ব্লাড ধরে জমা রাখে, এজন্য এটাকে ক্যাপাসিট্যান্স বলে। ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে ধরে রাখা। হার্ট তো আর হার্ট আর কিডনি, এই চারটা লোকেশন আছে, চারটা লোকেশনের মানে আমরা ইন্টারফেয়ারের মাধ্যমে কি করতে পারি, ব্লাড প্রেসারটাকে বাড়ানো কমানো এগুলা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস আমরা জানলাম যে ব্লাড প্রেসার। তাহলে এখন কি কি বললাম, আমরা বলতেছিলাম যে প্রেসার দুই রকম, এসেনশিয়াল, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যখন এই হার্টের কোনো প্রবলেমের কারণে হবে, কিডনির কোনো প্রবলেমের কারণে হবে, হ্যাঁ, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, মনে করো থাইরয়েড গ্ল্যান্ডে থাইরক্সিন হরমোন বেশি বেশি বের হচ্ছে, থাইরয়েড হরমোনের কারণে ব্লাড প্রেসার বেড়ে গেল। কিডনিতে রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি যখন কোনো কারণে বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, সেটাকে আমরা বলি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিসে ব্লাড প্রেসার বেড়ে গেল। হ্যাঁ, কোলেস্টেরল স্যার বেড়ে গিয়ে স্টেনোসিস মানে হচ্ছে ব্লাড ভেসেল ব্লক হয়ে যাওয়া, কোনো কিছু দিয়ে ছোট হয়ে যাওয়া, হ্যাঁ, কনস্ট্রিক্টেড হয়ে যাওয়া, একেবারে বন্ধ হয় না, অবস্ট্রাকশন হয় না। অবস্ট্রাকশন হয়ে গেলে তো বন্ধ হয়ে গেলে তো আর আসা যাওয়া করতে পারবে না। স্টেনোসিস মানে হচ্ছে ছোট হয়ে যাবে, ব্লাড যাবে, পাস হবে, কিন্তু ছোট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মানে সেকেন্ডারি কজ। এখন ট্রিটমেন্টটার এটা গেল একটা বিষয়। তবে আমরা এখন বললাম কি হাইপারটেনশন কি জিনিস, হাইপারটেনশন কিভাবে তৈরি হয়, হাইপারটেনশনের প্রকার কয় রকম,
আমরা আরো বললাম যে হাইপারটেনশনের কি কি কজ আছে এবং কিভাবে আমরা হাইপারটেনশনের কন্ট্রোল সাইটগুলো কি। এখন আরেকটা জিনিস তোমরা একটু দেখো, তোমাদেরকে একটা ছবি দেখাই। ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। এখন এটা হচ্ছে সহজে মনে রাখার একটা সিস্টেম। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তো অনেক ড্রাগ আছে, তাই না? এখন আমি কি সব ড্রাগ দিব? তো এটা হচ্ছে একটা ট্রিটমেন্টের প্রোটোকল। কোন পেশেন্টের বয়স যদি 55 বছরের চেয়ে কম হয়, হ্যাঁ 55 বছরের কম হয় কিন্তু ব্লাড প্রেশার আছে, আমরা যাদেরকে বলতেছি তাদের মানে হাইপারটেনশনের রোগী কিন্তু বয়স হচ্ছে 55 বছরের কম, তাদেরকে আমরা কি দিব? এ এ কি জিনিস সেটা পরে বলতেছি। যদি বয়স 55 বছরের চেয়ে বেশি হয় অথবা ব্ল্যাক পারসন অফ আফ্রিকান অর ক্যারিবিয়ান ফ্যামিলি, মানে হচ্ছে বাংলাদেশে কালো লোক হলে হবে না, আবার আফ্রিকা এলাকার যদি ক্যারিবিয়ান ফ্যামিলি হয় বা ওখানকার ব্ল্যাক পারসন হয় তাদের ক্ষেত্রে আমরা সি দিব, অথবা 55 বছরের চেয়ে বেশি যদি হয়, বয়স যদি 55 বছরের চেয়ে বেশি হয় তাহলে সি দিব। এ দিয়ে বোঝায় হচ্ছে, তার আগে তোমরা লিখে নাও এগুলা কি জিনিস। এ হচ্ছে ACEI মানে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার। সি দিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বি দিয়ে বিটা ব্লকার, সি দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। স্যার এ দিয়ে কি? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। আমি লিখতেছি, তোমরা দেখো। আরেকটা হচ্ছে এ দিয়ে এই দুইটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এটাকে আমরা সংক্ষেপে দেখি এভাবে। আর অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এটাকে লিখি এভাবে। বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার, সি দিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডি দিয়ে হচ্ছে ডায়োরেটিক্স, ডি দিয়ে হচ্ছে ডায়োরেটিক্স। ঠিক আছে, এবার আসো তোমরা খেয়াল করো, যদি কোনো পেশেন্টের বয়স 55 বছরের চেয়ে কম হয় তাহলে আমরা দিব অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা ACEI অথবা ARB অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। যদি বয়স 55 বছরের চেয়ে বেশি হয় তখন আমরা দিব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন এভাবে দেওয়ার পরে স্টেপ 1 এ দিলাম, দেওয়ার পর দেখবো যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় কিনা। যদি দেখি যে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তাহলে ডোজ বাড়াবো। যদি ডোজ বাড়ানোর পরও দেখি যে প্রেশার কন্ট্রোল হচ্ছে না তখন আমরা স্টেপ 2 তে চলে যাব। তখন কি করব, এই ACE ইনহিবিটরের সাথে অথবা ARB এর সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করে দেব। যদি তাতে কন্ট্রোল না হয় স্টেপ 3 তে কি করব, A + C + D দিব। মানে ARB অথবা ACE ইনহিবিটরের সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তো আগেই দিছি, সাথে ডায়াবেটিক্স দিব। স্টেপ 3 তে যদি প্রেসার না কমে তখন আমরা সেটাকে বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, মানে এই প্রেসারটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এটাকে কোনোভাবেই ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, এটাকে কি বলে? রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তখন আমরা যে জিনিসটা করব,
যে এই A প্লাস C প্লাস D এগুলোর সাথে হয়তো অন্য কোনো ডায়াবেটিক দিব অথবা আলফা ব্লকার দিব অথবা বিটা ব্লকার দিব। বুঝিনি এটা আবার সার্চ দিলে ছবিটা পাবা। আর 3 মিনিট পরে সেশনটা অফ হয়ে যাবে, তোমরা নিজের আবার ঢুকবা। হ্যাঁ, তাহলে লেখা শেষ হয়েছে কিনা? জি স্যার। এরপরে আমরা যেটা করবো, আমরা ক্লাসিফিকেশনটাতে চলে যাই। এটা এসি ইনহিবিটর মধ্যে ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে তিনটা, ক্যাপিল, লিসিনোপ্রিল, অ্যানালেপ্রিল। এই প্রথম তিনটা ড্রাগ আর কিছু লিখতে হবে না, একেবারে ক্যাপ্টোপ্রিল, লিসিনোপ্রিল, অ্যানালেপ্রিল। অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকের মধ্যে শুধু দুইটা ড্রাগ বা লোসার্টান পটাশিয়াম, আর এটা হচ্ছে অলমেসার্টান। লোসার্টান আর এটা হচ্ছে অলমেসার্টান, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে দাগাও নিফেডিপিন, অ্যামলোডিপিন, ভেরাপামিল, ডিলটিয়াজেন। ডিলটিয়াজেন আরেকটা লাগাও সিলনিডিপিন। দেখো তোমাদের এখানে আছে সিলনিডিপিন, CILNIDI, সিলনিডিপিন। এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ডায়াবেটিক্স এর মধ্যে তিন CIL ধরনের ড্রাগ পাওয়া যায়। CIL সিল, NIDI PINE। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিফেডিপিন, অ্যামলোডিপিন, ভেরাপামিল, ডিলটিয়াজেন, এই চারটা। আর হচ্ছে সিলনিডিপিন। ডায়াবেটিক্স হচ্ছে তিন রকম: থায়াজাইড ডায়াবেটিক্স, হাই সিলিং বা লো ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স। থায়াজাইডের মধ্যে হচ্ছে দুইটা, হাইড্রোক্লোরোথায়াজাইড আর একটা হচ্ছে শুধু থায়াজাইড। সরি, হাইড্রোক্লোরোথায়াজাইড আর একটা হচ্ছে ক্লোরোথায়াজাইড। দুইটা ড্রাগ, আর বেশি মনে রাখা দরকার নেই। লুপ ডায়াবেটিক্স এর মধ্যে মনে রাখবা ফিউরেসেমাইড, ফ্রুসেমাইড, টরসেমাইড। ফিউরেসেমাইড, ফ্রুসেমাইড, টরসেমাইড। তাহলে এরপরে হচ্ছে কি পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স, পাইরোনোলেকটন এবং অ্যাপিনেরন, এই দুইটা ড্রাগের নাম। ডায়াবেটিক্স এর উপরে তোমাদের ক্লাস আলাদা হবে, ওখানে আলাদা করে পড়ানো হবে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, ঠিক আছে। পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স, এটা ডায়াবেটিক্স নিয়ে আচ্ছা দেখি সময় থাকলে কথা বলবো। এরপর হচ্ছে সিম্প্যাথোলাইটিক ড্রাগ কোনগুলো? সিম্প্যাথোলাইটিক ড্রাগ কোনগুলো কেউ আমাকে বলো, রোল 4 দেখি বলো সিম্প্যাথোলাইটিক ড্রাগ কি? স্যার আইডিয়া নাই স্যার, হ্যাঁ, স্যার আইডিয়া নাই। কেন আইডিয়া কেন নাই? অ্যাড্রিনার্জিক ড্রাগ। হ্যাঁ, সিম্প্যাথোলাইটিক ড্রাগ গুলো কয় রকম হয়, কি এগুলা তোমাদেরকে গত ক্লাসে সেন্ট্রাল আর পেরিফেরাল। সিম্প্যাথোলাইটিক মানে কি?
Adrenergic. Antiadrenergic না anti cholinergic? Adrenergic স্যার। Anti-adrenergic বা adrenergic antagonist। তো adrenergic antagonist কি কি আছে? স্যার adrenergic antagonist কি কি আছে? আরে রিসেপ্টর কি আলফা ব্লকার, Alpha. বিটা ব্লকার, এগুলা অ্যান্টাগনিস্ট না? জি স্যার। আলফা রিসেপ্টর ব্লকার, বিটা রিসেপ্টর ব্লকার, প্রাজোসিন, টায়াজোসিন, হ্যাঁ, পেন্টোলাবিন, এগুলো হচ্ছে তোমাদের এই মানে আলফা অ্যাড্রেনাল সিম্পেথোলাইটিক ড্রাগ বলতে পারি আর কি। এই যে দেখো বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার, এটার মধ্যে কি কি আছে? এই ড্রাগগুলো হচ্ছে সিম্পেথোলাইটিক ড্রাগের আন্ডারে। সিম্পেথোলাইটিক লিখতে পারো অথবা সিম্পেথোলাইটিক এজেন্টস লিখতে পারো। অ্যাটিনল, প্রোপানল, স্মোনল, এগুলা দাগাও। আলফা অ্যাড্রেনার্জিক ব্লকারের মধ্যে আছে প্রাজোসিন, টেরাজোসিন। আলফা এবং বিটা, বোথ আলফা এবং বিটা ব্লকার হচ্ছে লেভেটর কার্বিডোল। এখানে কার্বিডোলের বানানগুলো আছে, ঠিক করে লিখবা বা দাগিয়ে নাও। সেন্ট্রালি অ্যাক্টিং সিম্পেথোলাইটিক হচ্ছে ক্লোনিডিন, মিথাইল ডোপা। গ্যাংলিয়নিক ব্লকার, আমরা কি জানি যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কয় রকম? অ্যাড্রেনার্জিক রিসেপ্টর হচ্ছে কয় রকম আমরা জানি? দুই রকম। একটা হচ্ছে কি আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, বোথ আলফা এবং বিটা রিসেপ্টর। আর এই ধরনের রিসেপ্টর কি আছে? কেউ বলো না কেন? SAM1, এই তো রিসেপ্টর গুলো হচ্ছে দুই রকম, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, D1 D2। আলফা রিসেপ্টর হচ্ছে আলফা 1, আলফা 2। বিটা রিসেপ্টরের মধ্যে হচ্ছে বিটা 1, বিটা 2, বিটা 3। আর ডোপামিন রিসেপ্টরের মধ্যে হচ্ছে D1 D2। দেখা যাচ্ছে? তাহলে জি স্যার। আমরা যদি ক্লাসিফিকেশনে ভাগ করি তাহলে এটা কেমন হবে? আর বিটা রিসেপ্টর ব্লকার, আলফা রিসেপ্টর ব্লকার, both alpha এবং beta receptor blocker. Centrally acting sympathoglytics, ganglionic blocker এবং adrenergic neuronal blocker। এই সেন্ট্রালি অ্যাক্টিং সিম্প্যাথোলাইটিক ব্লকার হচ্ছে ডোপামিন 1, ডোপামিন 2, D1 এবং D2 রিসেপ্টর ব্লকার। 8 নম্বর হচ্ছে ভেসোডাইলেটর। ভেসোডাইলেটর হচ্ছে যারা ব্লাড ভেসেলকে ডাইলেট করে। আর্টেরিওলার হচ্ছে ডাইঅক্সাইড মিনোক্সিডিল, মানে হচ্ছে ওরা আর্টেরিয়ালকে ডাইলেট করে। আর বোথ আর্টেরিয়াল এবং ভেনোডাইলেটর হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এটা মোটামুটি ক্লাসিফিকেশন। এখন আসো অ্যানজিওটেনসিন এনজাইম ইনহিবিটর। এই ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা মেকানিজম অ্যাকশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এটা উদাহরণ কি? একটা ড্রাগের নাম ক্যাপটোপ্রিল, ঠিক আছে? ক্যাপটোপ্রিল তোমাদেরকে বলছি যে কোনো ড্রাগ পড়ার সময় তোমরা কিভাবে পড়বা? প্রথমে ওই ড্রাগগুলোর ক্লাসিফিকেশন, তারপর পড়তে হবে মেকানিজম অফ অ্যাকশন, তারপর পড়তে হবে ইন্ডিকেশন, এরপর পড়তে হবে কন্ট্রা ইন্ডিকেশন, এরপর পড়তে হবে সাইড এফেক্ট। এগুলো লেখার দরকার নাই, এগুলো বইয়ের মধ্যে আছে, এন্ডেভারে আছে। এভাবে সিরিয়াল করে যদি তোমরা পড়ো তাহলে সবকিছু মনে থাকবে। তো
তো আমরা ড্রাগের ক্লাসিফিকেশন পড়ে ফেলছি, এবার মেকানিজম পড়ব। প্রথমে আসে এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন এটা একটা এনজাইম। এই এনজাইমটা কোথা থেকে রিলিজ হয় আমাকে কেউ বলো তো? লাংস থেকে। লাংস। না না, লাংস থেকে না। লিভার। লিভার। ভেরি গুড, হ্যাঁ লিভার থেকে বের হয়। এনজিওটেনসিনোজেন এনজাইমটা বের হয় হচ্ছে লিভার থেকে। তো যখন কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা তখন কি হয় আসলে? ব্লাড প্রেশার বেড়ে গেলে কিডনির যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আছে ওখানের মধ্যে সিগন্যাল যায় যে ব্লাড প্রেশার বেড়ে গেছে। তখন কি করে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন রিলিজ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে? রেনিন আছে। রেনিন রিলিজ করে। রেনিন যখন রিলিজ হয়, রেনিন কি করে লিভার থেকে যে অ্যানজিওটেনসিনোজেন এনজাইমটা থাকে এটাকে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 1 করে ফেলে। ঠিক আছে? অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 করে কে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা আসে কোথা থেকে? লাংস থেকে। ঠিক আছে? অ্যানজিওটেনসিন 2 তখন কি করে? এখানে দেখো অ্যানজিওটেনসিন 1 রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরকে কি করে? স্টিমুলেট করে। স্টিমুলেট করলে দুইটা ঘটনা হয়, একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, আর একটা হচ্ছে কি সোডিয়াম রিটেনশন হয়। ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। সোডিয়াম যদি রিটেনশন হয় তাহলে ব্লাড প্রেশার কিভাবে বাড়ে? সোডিয়ামের সাথে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে সোডিয়াম যেখানে যায় সোডিয়ামের সাথে সাথে পানিও যায়। ঠিক আছে? সোডিয়াম যদি যায় সোডিয়ামের সাথে সাথে পানিও যায়। তাহলে যদি সোডিয়াম রিটেনশন হয় তাহলে পানির ব্লাডের মধ্যে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে। ফ্লুইডের পরিমাণ যদি বাড়ে তাহলে ব্লাড প্রেশারও বাড়বে। তোমরা কি আছো সাথে আমার? জি স্যার। যদি কোনো কারণে ব্লাড প্রেশার, স্বাভাবিক মেকানিজমটা কি এটা আগে আমরা পড়ি। হ্যাঁ, কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড প্রেশারটা বাড়ে কিভাবে? একটা রোগীর মনে করো কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেল, ধরো তার যে কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেল। যখন ব্লাড প্রেশার কমে যাবে কিডনির জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে সিগন্যাল যায়, ওখান থেকে রেনিন রিলিজ হয়। রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 করে। অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 করে হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তখন অ্যানজিওটেনসিন 2 টা অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে স্টিমুলেট করে। এটা স্টিমুলেট করলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, আবার সোডিয়াম রিটেনশন হবে কিডনিতে। সোডিয়াম রিটেনশন হলে ব্লাডে ফ্লুইড পরিমাণ বাড়বে, তখন দুইটা মিলে ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন আমরা যদি চাই যে ব্লাড প্রেশার কমাবো, এই যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর সে কি করে? এই এসই ইনহিবিটরটাকে ইনহিবিট করে। এই এসই ইনহিবিটর গুলো ক্যাপটোপ্রিল, ল্যামিপ্রিল, লিসনিপ্রিল যেগুলো বলতেছি আমরা, সে কি করে? এই স্টেজটাকে ইনহিবিট করে, মানে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হইতে দেয় না। কেন কনভার্ট হইতে পারে না? কারণ ওরা এই এনজাইমটাকে ইনহিবিট করে। তো যদি এনজাইম ইনহিবিটেড হয়ে যায় তাহলে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হতে স্টিমুলেট হয় না, ব্লাড প্রেশার বাড়ে। জি স্যার। তোমরা সবাই বলছি আমি। এখন এটা ইন্ডিকেশন কি? আমরা কোথায় কোথায় এই জিনিসগুলো দেই? এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা ক্যাপটোপ্রিল বা রেমিপ্রিল আমরা কোন পেশেন্টদেরকে আমরা দিব? প্রথম হচ্ছে, এটা তো কমন কথা, যেহেতু ব্লাড প্রেশারের পেশেন্ট, আমরা হাইপারটেনশন যাদের আছে সেই হাইপারটেনশনের রোগীদেরকে আমরা এই ওষুধটা দিব। এবং যদি তার বয়স কি হয় 55 বছরের বেশি হয়
তখন আমরা এই ড্রাগটা তাদেরকে প্রেসক্রাইব করব। এছাড়া আরো কিছু রোগ আছে, যেমন মনে করো হার্ট ফেলিওরে আমরা এই ড্রাগটা দিব। যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকে তাহলে আমরা এই ড্রাগটা দিব। তারপর যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে তাহলে আমরা এই ড্রাগটা দিব। ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে তাহলেও আমরা এই ড্রাগটা দিব। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন কি? কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে, এক নাম্বার কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। 2 নাম্বার কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে যদি কোনো কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার 100 মিলিমিটার মার্কারের চেয়ে কমে যায়। কারণ ব্লাড প্রেশার যদি দেখা যায় যে 100 মিলিমিটার মার্কারের চেয়ে কমে গেছে, তাহলে তো আমরা তাদেরকে ব্লাড প্রেশার মানে এই ড্রাগটা দিব না। তারপর যদি কারো রেনাল আর্টারি স্টেনোসিস থাকে, আমরা বলছি যে কি হয় এখানে বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস হয়। যদি কারো বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তাহলে আমরা এই ওষুধটা দিতে পারবো না। কারো যদি কিডনি ফেলিওর থাকে তাহলেও আমরা এই ড্রাগটা দিতে পারবো। তাহলে এগুলো হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। সাইড এফেক্ট কি? সাইড এফেক্ট গুলো মনে রাখার একটা সুন্দর উপায় আছে, সেটা হচ্ছে ক্যাপটোপ্রিল। ক্যাপটোপ্রিল এই নামটা দিয়ে মনে রাখা যায়। সাইড এফেক্ট গুলো আমরা লিখবো কিভাবে? ক্যাপটোপ্রিল, ঠিক আছে। সি দিয়ে হয় হচ্ছে কাফ, এগুলো হচ্ছে সাইড এফেক্ট। কাফ কি ধরনের কাফ? ড্রাই কাফ। তারপর হচ্ছে এ দিয়ে কি সমস্যা হয়? এনজিও ইডেমা। এনজিও ইডেমা হয়। পি দিয়ে কি হয়? প্রোটিনোরিয়া। তোমরা লিখতেছো? জি স্যার, লিখতেছো? বই দেখাচ্ছি। পটাশিয়াম এক্সেস মানে হাইপারক্যালেমিয়া হয়। এটা তোমরা কবিতার মানে নিউমোনিক্স হিসেবে মনে রাখতে পারো। পি দিয়ে হয় প্রোটিনোরিয়া, পটাশিয়াম এক্সেস। তারপর হচ্ছে টি দিয়ে হয় টেস্ট অল্টারেশন, মানে হচ্ছে টেস্টে চেঞ্জ হয়ে যায়। তারপর ও দিয়ে হয় হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পোস্টিউরাল হাইপোটেনশন। অর্থোস্ট্যাটিক বা পোস্টিউরাল হাইপোটেনশন। তারপরে আবার পি আসবে, সেখানে আসবে প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কি প্রবলেম হয়? ফিটাল রেনাল ড্যামেজ, ফিটাসের কিডনিতে প্রবলেম হবে। আর কি? আর দিয়ে হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। আর দিয়ে আবার কি হয়? র্যাশ হয়। তারপর আই দিয়ে হচ্ছে ইনক্রিজড রেনিন, তো যদি রেনিন বাড়ে ব্লাড প্রেশার বাড়বে। সবার শেষে এল দিয়ে হচ্ছে লিভার টক্সিসিটি, লিউকোপেনিয়া, লস অফ অ্যাপাটাইট। লিভার টক্সিসিটি, লিউকোপেনিয়া, লস অফ অ্যাপাটাইট, এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। স্যার আই দিয়ে কি বলছেন? আই দিয়ে হচ্ছে ইনক্রিজড রেনিন, মানে রেনিন সিক্রেশন হবে। স্যার এল দিয়ে? এল দিয়ে হচ্ছে লিভার টক্সিসিটি, লিউকোপেনিয়া, লস অফ অ্যাপাটাইট। স্যার টি দিয়ে কি বলছিলেন? টি হচ্ছে টেস্ট চেঞ্জ, মানে স্বাদ চলে যাবে, অল্টারেশন অফ টেস্ট চেঞ্জ। ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, তো এগুলো হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কাজগুলো, সাইড এফেক্ট গুলো। আচ্ছা, এখন আমাকে বলো দেখি কেউ যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার কিভাবে কাজ করে। কেউ একজন বলো। রাশেদা সুলতানা। অ্যাঞ্জিওটেনসিন 2 না, দাঁড়াও, ইনসান না, রাশেদা সুলতানা। জি স্যার। হ্যাঁ, বলো। স্যার এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরটাকে ব্লক করে দিবে, যার জন্য হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। না 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 না, এটা করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কে ইনহিবিট করবে। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যদি ইনহিবিটেড হয় তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হতে পারবে না। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 না হলে আর ব্লাড প্রেশার বাড়বে না। জি স্যার। ঠিক আছে? জি। জি স্যার। আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার আর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দুইটা আছে, হ্যাঁ, এআরবি এসইই ইনহিবিটর। এর উদাহরণ হচ্ছে লোসার্টেন পটাশিয়াম বা অলমেসার্টেন পটাশিয়াম, আর এসই ইনহিবিটর হচ্ছে ক্যাপটোপ্রিল রেমিপ্রিল। এই দুইটার মধ্যে কোনটা আমরা বেশি দিই? আমরা দেই হচ্ছে এআরবি, লোসার্টান, যেটা আর কি লোসার্টান অলমেসার্টান, এটা আমরা বেশি দিই। ক্যাপটোপ্রিল কেন দেই না? অনেকগুলা কারণ, আমরা সাইড এফেক্ট গুলো দেখলে বুঝতে পারতেছি কি পরিমাণ বেশি সাইড এফেক্ট। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে কাফ হয়, ড্রাই কাফ। আমি কাউকে যদি এসি ইনহিবিটর দেই, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পেশেন্ট এসে বলো যে স্যার আমার ওষুধ খাওয়ার পর থেকে কাশি বেড়ে গেছে কিন্তু কফ বের হয় না। এখন এটা কেন হয়? এটা অনেক সময় স্যাররা জানতে চায়। সেটা হচ্ছে যে এসি ইনহিবিটরের অনেকগুলো কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে সে ব্রেডিকাইনিন বাড়িয়ে দেয়। ব্লাড সার্কুলেশনে ব্রেডিকাইনিন বাড়িয়ে দেয়। ব্রেডিকাইনিন, BRADYKININ, ব্রেডিকাইনিন বাড়িয়ে দেয়। ব্রেডিকাইনিন কি জিনিস লিখে রাখো। ব্রেডিকাইনিন ইজ এ পটেন্ট ভ্যাসোডাইলেটর। অর্থাৎ ব্রেডিকাইনিন কি করে? ভ্যাসোডাইলেশন করে। তাহলে তো এটা ভালো। এসি ইনহিবিটরের মেকানিজম অ্যাকশন তাহলে আমরা কিভাবে জানলাম? দুই রকম জানলাম। একটা হচ্ছে সে কি করে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমটা ইনহিবিট করে, পরে ব্লাড প্রেশার আর বাড়ে না। আরেক দিক দিয়ে সে ব্রেডিকাইনিন রিলিজ করে, ব্রেডিকাইনিনটা ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন করলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ব্রেডিকাইনিন যখন বেড়ে যায় ব্লাডে, এই ব্রেডিকাইনিন গুলো লাংসে জমা হয়, গিয়ে কাফ তৈরি করে। ব্রেডিকাইনিনটা কি করে? ড্রাই কাফ তৈরি করে। এগুলো লাংসে জমা হয় এবং লাংসে গিয়ে সে কাফ তৈরি করে। এই কারণে এসি ইনহিবিটর দিলে পেশেন্টদের ড্রাই কাফ হয়। স্যার এখানে দুইটা মেকানিজম সেম না? কোনটা এই যে বুঝি নাই? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর আর এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, দুজনই তো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ব্লক করেই কাজ করতেছে। না না না, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। তোমাদেরকে দেখাই আমি। দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে? না স্যার। দাদা দিচ্ছি, আমি দিচ্ছি, একটু ওয়েট করো। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার।
অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ও কি করে, ও এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে, করার ফলে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হতে পারতেছে না। আবার সে কি করে, ব্র্যাডিকাইনিনকেও ইনহিবিট করে। যাই হোক, আর এআরবি হচ্ছে ডাইরেক্ট রিসেপ্টরকে ইনহিবিট করে, ডাইরেক্ট অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে ইনহিবিট করে। বুঝতে পারছো? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর হচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করে, আর অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হচ্ছে ডাইরেক্ট রিসেপ্টরটাকে ব্লক করে। আমরা আরেকটা ভালো দেখে ছবি দেখি পাওয়া যায় কিনা। এটা দেখো, এই ছবিটা দেখো। দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার। ছবিটা দেখা যাচ্ছে? এই দেখো, এসি ইনহিবিটর কি করতেছে, অ্যানজিওটেনসিন 1 কে 2 তে কনভার্ট করতে দিচ্ছে না, আর এআরবি হচ্ছে ডাইরেক্ট রিসেপ্টরকে ব্লক করে ফেলতেছে। ঠিক আছে? অথবা আমরা যে স্লাইডে, আমাদের স্লাইডে যেটা ছিল সেটা দেখি। অ্যানজিওটেনসিন 2 কি করে, অ্যানজিওটেনসিন 1 2 যাই হোক, রিসেপ্টরের নাম্বার দরকার নাই আমাদের। অ্যানজিওটেনসিন 2টা অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে ব্লক করে, তাই তো? এখন স্টিমুলেট করে। এসি ইনহিবিটর কি করে, এই এনজাইমের উপর কাজ করে। এসি ইনহিবিটর কাজ করে এই এনজাইমটার উপরে, এটাকে ইনহিবিট করে দেয়, 1 থেকে 2 হয় না, পরে প্রেসার বাড়ে না। আর হচ্ছে এআরবি, যেটা এআরবি কাজ করে কোথায় উপরে, এই রিসেপ্টর উপরে। এআরবি কি কোথায় কাজ করে, এই রিসেপ্টরের উপরে কাজ করে। এই যে এই রিসেপ্টর, সেই রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। এআরবি মানে হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। তো এই রিসেপ্টরকে ব্লক করে দিলে তখন বেস কনস্ট্রিকশন, রেনাল সোডিয়াম রিটেনশন, হাইপারটেনশন এগুলো কিছুই হয় না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নেক্সট টপিকে যাই। ডায়াবেটিক্স তোমাদেরকে স্যাররা পড়াবে। হ্যাঁ, বলো। স্যার অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার মানে শুধুমাত্র এটা রিসেপ্টরকে ডাইরেক্ট ব্লক করে কাজ করবে এই ড্রাগগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হয়, তাই তো? জি অ্যানজিওটেনসিন 2 তখন কি করে, অ্যানজিওটেনসিন 2 করে কি, অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে স্টিমুলেট করে। তারপর স্টিমুলেট হওয়ার কারণে ভেসোকনস্ট্রিকশন হয় এবং সোডিয়াম রিটেনশন হয়, ব্লাড প্রেশার বাড়ে। তো আমরা যখন এসি ইনহিবিটর দিব, সে অ্যানজিওটেনসিন 1 কে 2 কনভার্ট করতে দিবে না ওই এনজাইমটা ইনহিবিট করার মাধ্যমে। আর অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার কি করবে, ডাইরেক্ট গিয়ে অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে ব্লক করে দিবে। ঠিক আছে? জি স্যার। স্যার সেই ক্ষেত্রে হচ্ছে ব্র্যাডিকাইনিন তো বলেছিলেন পটেন্ট ভেসোডাইলেটর, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের ক্ষেত্রে তো ব্র্যাডিকাইনিনকে তো আমরা ব্লক করছি না, তখন স্যার সেখানে ব্লাড প্রেশার বেড়ে যায় না? না না না, সেটা এখানে একটা ব্যাপার আছে যে, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরটা ব্র্যাডিকাইনিনকে করে, ব্র্যাডিকাইনিনের সাথে রিলেটেড।
হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ব্র্যাডিকাইনিনের সাথে রিলেটেড না, ঠিক আছে? তো এই কারণে ওটা ব্লাড প্রেশার বাড়বে না। আর ব্র্যাডিকাইনিন তো ভ্যাসোডাইলেটর, তাই না? ও তো ব্লাড প্রেশার বাড়াবে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। ব্র্যাডিকাইনিন কি ব্লাড প্রেশার বাড়ায়? না স্যার, কমাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই ব্র্যাডিকাইনিনের রিলেশনটা আসলে বা টপিকটা ব্র্যাডিকাইনিনের কোশ্চেনটা আসবে আসলে যে এসি ইনহিবিটরের সাথে, যে এসি ইনহিবিটর দিলে কেন ড্রাই কাফ হয়। কারণ হচ্ছে এসি ইনহিবিটর দিলে ব্র্যাডিকাইনিনটা সার্কুলেশনে ব্র্যাডিকাইনিনের পরিমাণটা বেড়ে যায়, আর ব্র্যাডিকাইনিনের কারণে ব্লাড প্রেশার যদিও কমে, কিন্তু ব্র্যাডিকাইনিনের কারণে তার কাফিং বেশি হবে, কাফ হওয়ার কারণে পেশেন্টের সমস্যা হবে। এই কারণে আমরা দিব না, কি দিব না, মানে দিব না যে তা না, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো অপশনে যাব আর কি, বা এটা কম ইফেক্টিভ বা কম প্রেফারেবল কম আর কি। আচ্ছা, বিটা ব্লকার, বিটা রিসেপ্টর ব্লকার আমরা এর আগে ক্লাসে পড়াই ফেলছিলাম যে বিটা ব্লকার কিভাবে কাজ করে। বিটা ব্লকারের কাজ হচ্ছে বিটা রিসেপ্টর গুলো আমরা জানি দুই রকম বিটা রিসেপ্টর আছে, বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর। বিটা রিসেপ্টর গুলো কয় রকম? দুই রকম, একটা হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ। সিলেক্টিভ বলতে আমরা বোঝাচ্ছি কার্ডিও সিলেক্টিভ, মানে হচ্ছে বিটা 1, বিটা 1 হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, এইজন্য এটাকে আমরা সিলেক্টিভ বলতেছি। আর বিটা 2 হচ্ছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ মানে হচ্ছে বিটা 2 রিসেপ্টর যত জায়গা আছে সব জায়গায় সে ইফেক্ট ফেলবে আর কি। আর আরেকটা আছে বোথ আলফা এন্ড বিটা রিসেপ্টর ব্লকার, ঠিক আছে? তো বিটা রিসেপ্টর ব্লকার কিভাবে কাজ করে? স্যার একটু আরেকবার বলবেন? স্যার বিটা রিসেপ্টরটা একটু আরেকবার বলবেন? বিটা রিসেপ্টর হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিলেক্টিভ, একটা হচ্ছে নন সিলেক্টিভ। সিলেক্টিভ বলতে বোঝাচ্ছি আমরা কার্ডিও সিলেক্টিভ, মানে হার্টে থাকে। বিটা 1 রিসেপ্টর শুধু হার্টে থাকে, এজন্য এটাকে বলা হয় কার্ডিও সিলেক্টিভ। আর বিটা 2 রিসেপ্টর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে নন সিলেক্টিভ, ঠিক আছে? বিটা 2, বিটা 3 গুলো, বাকিগুলো হচ্ছে নন সিলেক্টিভ। তো বিটা সিলেক্টিভের মধ্যে কি আছে, কি কি ড্রাগ আছে? বিসোপ্রোলোল, হ্যাঁ, বিসোপ্রোলোল হচ্ছে কার্ডিও সিলেক্টিভ ড্রাগ। আর নন সিলেক্টিভ এর মধ্যে আছে প্রোপানল, এটিনল, এগুলো। এখন ওরা কিভাবে কাজ করে আমরা ড্রাগ সম্পর্কে জানলাম, যে মেকানিজম অ্যাকশনটা কি? মেকানিজম অ্যাকশন হচ্ছে যখন বিটা ব্লকার আমরা দিব, সে কি করবে? বিটা রিসেপ্টরকে ব্লক করবে। বিটা রিসেপ্টর বডির কোথায় কোথায় আছে? আমরা যদি কার্ডিও সিলেক্টিভ দিই, অবশ্যই হার্টের মধ্যে বিটা রিসেপ্টর আছে। তো হার্টে বিটা রিসেপ্টরকে ব্লক করলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমবে, তারপর হচ্ছে কন্ট্রাকশন ভেলোসিটি কমবে, যার কারণে কি হবে? ব্লাড প্রেশারও কমবে, ঠিক আছে? এটা হচ্ছে বিটা ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন। কিন্তু এটা একটা প্রবলেম আছে, আমরা জানি যে বিটা 2 রিসেপ্টর কোথায় থাকে? লাংসে, ব্রঙ্কাসে থাকে, ব্রঙ্কাসে থাকে। তো সেক্ষেত্রে কোনো পেশেন্টের যদি অ্যাজমা থাকে তাহলে তার অ্যাজমা বেড়ে যাবে, কারণ বিটা 2 রিসেপ্টর যদি ব্লক করে তাহলে কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে পেশেন্টের অ্যাজমা বা সিওপিডি থাকলে সেটা বেড়ে যাবে। তাহলে ইন্ডিকেশন কি বিটা ব্লকারের? বিটা ব্লকারের ইন্ডিকেশন হচ্ছে, বিটা ব্লকারের আরেকটা কাজ হচ্ছে বিটা ব্লকার হার্ট রেটও কমায়।
তো বিটা ব্লকার আমরা কোথায় কোথায় দেই? এক নাম্বার হচ্ছে হাইপারটেনশনে তো দেই, তারপর হচ্ছে এরিথমিয়াতে দিই, কার্ডিয়াক এরিথমিয়া। এরিথমিয়ার মধ্যে দুই রকম এরিথমিয়া আছে, যে হার্ট রেট যদি বেড়ে যায়, যেটাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, হ্যাঁ, এই ধরনের পেশেন্টদেরকে আমরা বিটা ব্লকার দিই। তারপর হচ্ছে অ্যাংজাইটি, কোন একটা পেশেন্ট টেনশনে আছে, অ্যাংজাইটি, তার সবসময় পালপিটেশন হয়, তাহলে তাদেরকে আমরা কি দিই? বিটা ব্লকার দিই। তারপর হচ্ছে বিটা ব্লকার আরো পেশেন্টদেরকে দেওয়া যায় যাদের থাইরয়েডের প্রবলেম আছে, হাইপার থাইরয়েড, অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি বেশি বের হয়, ওদের হার্ট রেট বেশি থাকে, তো ওদেরকে আমরা বিটা ব্লকার দিই। তো হার্ট ফেলিওর, কারণ যদি হার্ট ফেলিওর থাকে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকে, তাদেরকেও আমরা বিটা ব্লকার দিই। তো বিটা ব্লকার দিব না কাদেরকে? বিটা ব্লকার দেওয়া যাবে না যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে। বিটা ব্লকার দেওয়া যাবে না যাদের ব্র্যাডিকার্ডিয়া আছে, অর্থাৎ যাদের হার্ট রেট সবসময় কম থাকে, নর্মাল চেয়ে কম থাকে, ব্র্যাডিকার্ডিয়া আছে। কারণ আমি যদি ওর হার্ট রেট এমনিতেই কম, আমি যদি বিটা ব্লকার দিই তাহলে তো হার্ট রেট আরো কমে যাবে। তারপর যাদের হার্ট ব্লক আছে, বিটা ব্লকার হার্ট ব্লক আছে, তাদেরকেও আমরা কি দিব না? বিটা ব্লকার দিব না। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আছে, আমি যদি বিটা ব্লকার দিই তাহলে কমপ্লিট হার্ট ব্লক হয়ে রোগী মারা যাবে। ঠিক আছে, তো এই সকল জায়গায় আমরা দিব না কন্ট্রাইন্ডিকেশনের কারণে। সাইড এফেক্ট গুলো তো বললাম। এরপর আসলে আমরা দেখবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে একটু পড়াশোনা করি। দেখা যাচ্ছে কিছু? না স্যার। আচ্ছা, দেখা না দিলে তোমরা লিখো, আমি লিখে বলি সেটা লিখো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন কিভাবে হয়, অথবা তোমাদের কাছে যদি এন্ডেভার থাকে সেটা এন্ডেভারটা খুললেও হবে, কিভাবে ক্যালসিয়াম চ্যানেল কাজ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা কি জানি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইম্পর্টেন্সটা কি? ক্যালসিয়াম চ্যানেল ইম্পর্টেন্স হচ্ছে ক্যালসিয়াম আয়নের ইম্পর্টেন্স কোথায়? ক্যালসিয়াম আয়ন কি কারণে দরকার বডিতে? ক্যালসিয়াম আয়ন হচ্ছে যে কোনো মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম আয়ন অনেক ইম্পর্টেন্ট। এনি মাসল কন্ট্রাকশন নিডস হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি কি আছে আমরা বলছি? অ্যামলোডিপিন, নিফিডিপিন, ভ্যারাপামিল, ডিজিয়াজেম, এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যখন আমরা দিব, সে দুইটা পদ্ধতিতে কাজ করে। একটা হচ্ছে হার্টে কাজ করে, হার্টে সেম ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে, এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে, তারপর হচ্ছে হার্ট রেট কমাবে। এটার মাধ্যমে কার্ডিয়াক আউটপুট কমবে। যদি ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়, হার্ট রেট কমে যায়, তাহলে টোটাল কার্ডিয়াক আউটপুট কমবে। কার্ডিয়াক আউটপুট কমলে কি কমবে? ব্লাড প্রেশারও কমে যাবে। এদের সাথে আছে ব্লাড ভেসেল। যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি ইনহিবিটেড হয়, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কাজ কি? ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দিবে, ক্যালসিয়াম আর কি করতে পারবে না, সেলের ভিতরে ঢুকতে পারবে না, ইন্ট্রাসেল মানে সেলের ভিতরে ঢুকতে পারবে না। ক্যালসিয়াম যদি ক্যালসিয়াম আয়ন যদি সেলের ভিতরে না ঢুকে, তাহলে ডিপোলারাইজেশন হবে? ডিপোলারাইজেশন হবে না। ডিপোলারাইজেশন না হওয়া মানে কি? অ্যাকশন পটেনশিয়াল হবে না। অ্যাকশন পটেনশিয়াল না হলে মাসল কন্ট্রাকশন হবে না। আর মাসল কন্ট্রাকশন না হলে, ব্লাড ভেসেলের মাসল যদি কন্ট্রাকশন না হয়, তাহলে কি হবে? ভেসো কনস্ট্রিকশনের জায়গায় ভেসো ডাইলেশন হবে। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করার মাধ্যমে ভেসো ডাইলেশন করবে, এবং ভেসো ডাইলেশনের মাধ্যমে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, এবং সেখান থেকে ব্লাড প্রেশারও কমে যাবে।
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা কোথায় কোথায় দিব না? আচ্ছা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা দেই কোথায়? হাইপারটেনশন তো অবশ্যই, অ্যানজাইনা পেক্টোরিস যেটা অ্যানজাইনা হলে অ্যানজাইনাতে দিব, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে আমরা দেই, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে দেই, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথিতে দেই, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি। এটা আবার কি জিনিস? হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে, তার আগে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি শব্দটার অর্থ কি। কার্ডিও মানে হচ্ছে হার্ট, মায়ো মানে হচ্ছে মাসল, প্যাথি মানে হচ্ছে ডিজিজ, অর্থাৎ হার্টের মাসেলের ডিজিজ। হাইপারটেনশনের কারণে হার্ট মাসলগুলো পাম্প করতে করতে মাসলগুলো অনেক হাইপারট্রফি হয়, বড় হয়ে যায়, হার্টের সাইজটা বড় হয়ে যায়, তখন প্রবলেম হয়। তো এই কারণে মাসল কন্ট্রাকশন কমানোর জন্য আমরা দিব। এছাড়াও আরো দুইটা জায়গায় আমরা দেখি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ যদি হয়, সাব অ্যারাকনয়েড হ্যামোরেজে দিব, মাইগ্রেনের পেশেন্টদেরকে দিব, প্রিমেচিউর লেবার হলে দিব। তাহলে খুব অল্প কয়েকটা ইন্ডিকেশন আমরা মনে রাখবো: অ্যানজাইনা পেক্টোরিস, হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ, মাইগ্রেন, প্রিটার্ম লেবার। সবাই তো আসেনি। তোমাদের যারা কানেক্টেড থাকতে পারছো না বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে বারবার কানেকশন প্রেজেন্ট আসো, তাহলে আমি পার্সেন্টেজটা ওইভাবে দিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইন্ডিকেশন তো আমরা বললাম, কন্ট্রা ইন্ডিকেশন কি। আমরা হার্ট ফেলিয়ারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না, আমরা দিব না হচ্ছে ব্রেডিকার্ডিয়াতে, কারণ খুব কমন সেন্স, যদি হার্ট রেট যদি কমে যায় তাহলে তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে আরো কমে যাবে। যদি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক থাকে সেখানেও দিব না, কারণ হচ্ছে আবার ইয়ে হয়ে যাবে, ব্লক কমপ্লিট ব্লক হয়ে যাবে। অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পোস্টিউরাল হাইপারটেনশন হয়, মানে বসা থেকে দাঁড়ালে তার ব্লাড প্রেশার কমে যায়, ট্যাকিকার্ডিয়া হয়, এটাকে বলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, ও ব্রেডিকার্ডিয়া করে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে হার্ট রেট কমে যায়, কিন্তু হার্ট রেট কমে যাওয়ার কারণে বডি এটাকে আবার নরমাল করার জন্য আবার হার্ট রেট বাড়ায় দেয়, এটাকে বলা হয় রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তারপরে ব্রেডিকার্ডিয়া হয়, এটা সাইড এফেক্ট। তারপর হচ্ছে হেডেক হয়, ফ্লাশিং হয়, ডিজিনেস হয়, অ্যাঙ্কেল ইডেমা হয়। ফ্লাশিং ফ্লাশিং বলতে বোঝাচ্ছে কি, যখন কোনো কিউটিনিয়াস সাবকিউটিনিয়াস স্কিনের নিচে কোনো জায়গায় অনেক বেশি ব্লাড জমে যায়, তখন ওই জায়গাগুলো রেড হয়ে যায়, ফ্লাশিং বলে এটাকে, মানে চেহারা লাল হয়ে যায় আমরা বলি না, এরকম। তো এটাকে বলা হচ্ছে ফ্লাশিং। ডিজিনেস হয়, তার মাথা ঘুরায় আর কি, তার উইকনেস লাগে। অ্যাঙ্কেল ইডেমা হয়, পায়ে পানি জমে যায়, পায়ে পানি জমে যায়। আর আরো কিছু প্রবলেম আছে, কনস্টিপেশন হয়। আমরা কি জানি যে কনস্টিপেশন কেন হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার? জিআই ট্র্যাক্টে কি হয়, আমরা যখন খাবার খাই জিআই ট্র্যাক্ট পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে খাবারগুলোকে উপর থেকে নিচে নামায়, কিন্তু আমি যখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব,
সে তো জিআইটি ট্র্যাক্টের যে স্মুথ মাসল আছে সেই স্মুথ মাসল গুলোর কন্ট্রাকশন করতে কমাই দিবে কন্ট্রাকশন গুলো, তো তখন পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাবে আর তখন কি হবে, কনস্টিপেশন হবে। একইভাবে নৌশিয়া হয়, নৌশিয়া ভমিটিং হয়, ডাম হাইপারট্রফি হয়, মানে মাড়িগুলো ফুলে যায়, দাঁতের মাড়িগুলো ফুলে যায়। এগুলো হচ্ছে ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাইড এফেক্ট। স্যার রিফ্লেক্স টেকিকার্ডিয়াটা আরেকবার। রিফ্লেক্স টেকিকার্ডিয়া মানে হচ্ছে কোনো কারণে যদি ব্লাড, এটা ড্রাগের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। হ্যাঁ, যে কোনো কারণে যদি আহ, আমরা এখানে যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যখন দেই সে কি করে, ব্রেডিকার্ডিয়া করে। যখন ব্রেডিকার্ডিয়া করে বডিতে যখন এই সিগন্যাল যায়, বডি সিস্টেম কন্ট্রোলিং সিস্টেমে যখন এই সিগন্যাল যায় যে আমার হার্ট রেট কমে গেছে, সে তখন হার্ট রেটটাকে নর্মাল করার জন্য কি করে, হার্ট রেট বাড়ায় দেয়, তখন টেকিকার্ডিয়া হয়। এটাকে বলে রিফ্লেক্স টেকিকার্ডিয়া। রিফ্লেক্স টেকিকার্ডিয়া মানে হচ্ছে প্রথমে ব্রেডিকার্ডিয়া হবে, ব্রেডিকার্ডিয়া হওয়ার পরে আবার হুট করে টেকিকার্ডিয়া হবে, এটাকে বলে রিফ্লেক্স টেকিকার্ডিয়া। বুঝতে পারছো? জি স্যার। এরপরে টপিকটা হচ্ছে ভেসোডাইলেটর, ব্লাড প্রেসারের। আমরা এন্টি হাইপারটেনসিভ ড্রাগ যতগুলো দেখছি এর মধ্যে ভেসোডাইলেটর আছে, সোডিয়াম নাইট্রোক্সাইড নিয়ে আমরা কিছু আলোচনা করব। ভেসোডাইলেটরের মধ্যে দেখো, একটা ভেসোডাইলেটর আছে আর্টারিওলার, আরেকটা ভেসোডাইলেটর আছে বোথ আর্টারিওলার এন্ড ভেনোডাইলেটর। আর্টারিওলার হচ্ছে ডায়াজক্সাইড মিনোক্সিডিল। এই দুইটা ড্রাগ আসলে আমরা কি বলে ব্লাড প্রেশার কমানোর জন্য খুব একটা ইউজ করি না। মিনোক্সিডিল, এই যে ড্রাগটা দেখতেছো তোমরা মিনোক্সিডিল, এই ড্রাগটা একটা স্পেশাল কাজে ইউজ হয়, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া, কারণ যদি চুল পড়ে যায়, হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য এই মিনোক্সিডিলটা খুব ব্যবহার হয়। হ্যাঁ, মিনোক্সিডিলটা হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য ব্যবহার হয়, কিন্তু ব্লাড প্রেশার কমানোর জন্য খুব একটা ইউজ হয় না। ব্লাড প্রেশার কমানোর জন্য ইউজ হয় স্যার বুঝি নাই। মিনোক্সিডিল বা ডায়াজক্সাইড, এগুলো হচ্ছে কি আর্টারিওলার কি ভেসোডাইলেটর, মানে কি ওরা আর্টারিকে ডাইলেট করে, এবং আর্টারি ডাইলেট হলে কি হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে এবং তার মাধ্যমে ব্লাড প্রেশার কমে যাবে। কিন্তু তারপরেও আমরা এই দুইটা ড্রাগগুলা হাইপারটেনসিভ মানে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে বা ব্লাড প্রেশার কমানোর জন্য খুব একটা ইউজ করি না। হ্যাঁ, কেন ইউজ করি না, কারণ এর চেয়ে অনেক ভালো ড্রাগ আছে, এটা একটা কারণ। আর দুই নাম্বার হচ্ছে যেগুলা প্রেশার কমানো ছাড়া অন্য জায়গায় অনেক বেশি ভালো কাজ করে। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছিলাম যে মিনোক্সিডিল, মিনোক্সিডিল যেটা, মিনোক্সিডিল সবচেয়ে বেশি ইউজ হয় হেয়ার গ্রোথ করার জন্য, হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য। কোনো কারণে যদি অ্যালোপেশিয়া হয়, মানে স্বাভাবিকভাবে বয়স হলে আমাদের তো চুল পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে যে অল্প বয়সে কোনো কারণে চুল পড়ে যাচ্ছে, তখন আমরা এই অ্যালোপেশিয়াতে এই মিনোক্সিডিল এই ড্রাগটা ইউজ করি। এই মিনোক্সিডিলটা কিভাবে মানে হেয়ার গ্রোথ বাড়ায়, হেয়ার গ্রোথ বাড়ায় হচ্ছে সে কি করে ভ্যাসোডাইলেশন করে। এই মিনোক্সিডিলটা আমরা লোশন হিসেবে দিই চুলে, হ্যাঁ স্কাল্পে লোশন হিসেবে দিই। লোশন হিসেবে যদি দেই, ওখানে যে হেয়ার ফলিকুলার নিচে যে ব্লাড ভেসেল গুলো থাকে, ওই ব্লাড ভেসেল গুলো ভ্যাসোডাইলেশন হয়। তো ওখানে যদি ভ্যাসোডাইলেশন হয়, তাহলে ওখানে ব্লাড সাপ্লাই বাড়বে, এবং ব্লাড সাপ্লাই বাড়লে হেয়ার ফলিকুলার যে গ্রোথ, সেই হেয়ার ফলিকুলার গ্রোথ বাড়বে।
ভ্যাসোডাইলেটরের মধ্যে ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা ইউজ করি একটা, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইড। এখানে দেখো মিনক্সিডিল কিভাবে কাজ করে। মিনক্সিডিল পটাশিয়াম চ্যানেল ওপেন করে হাইপারপোলারাইজেশন অফ ভাস্কুলার স্মুথ মাসল, ভ্যাসোডাইলেশন, ডিক্রিজ বিপি। দেখো যদি হাইপারপোলারাইজেশন হয়, স্মুথ মাসল কন্ট্রাকশনের জন্য তো ডিপোলারাইজেশন দরকার, আমাদের কিন্তু হাইপারপোলারাইজেশন দরকার নাই। হাইপারপোলারাইজেশন হলে কি হবে? তুমি বই উল্টায় আগে স্লাইড দেখো, বই পড়ে দেখো। মিনক্সিডিল পটাশিয়াম চ্যানেলে ওপেন করে দিলে হাইপারপোলারাইজেশন হয়। মাসল কন্ট্রাকশনের জন্য আমার দরকার হচ্ছে কি? ডিপোলারাইজেশন। হাইপারপোলারাইজেশন যদি হয়ে যায় তাহলে তো আর অ্যাকশন পটেনশিয়াল হবে না, তাহলে মাসল কন্ট্রাকশন হবে না, তখন ভ্যাসোডাইলেশন হবে, ব্লাড প্রেশার কমে যাবে। আর ডাইঅক্সাইডটা অত বেশি দরকার নাই, ক্যালসিয়াম চ্যানেলের অ্যাক্টিভেট করে কাজ করে। সোডিয়াম নাইট্রোক্সাইডটা তোমার একটু আলোচনা করি আমরা, যে সোডিয়াম নাইট্রোক্সাইড কিভাবে কাজ করে। স্যার ভেসোডাইলেশন হলে ব্লাড ফ্লো কমে যায় না? হ্যাঁ, ভ্যাসোডাইলেশন হলে ব্লাড প্রেশার কমে যাবে। হ্যাঁ, ব্লাড প্রেশার কমে যাবে। তো স্যার ব্লাড ফ্লো কমে গেলে তো ব্লাড প্রেশারও কমে যাবে। হ্যাঁ, ওইটার জন্য তো আমরা চাচ্ছি। তাহলে স্যার ওরা হেয়ার গ্রোথ কিভাবে হ্যাঁ, করতেছে? বলো। তাহলে তো স্যার যেহেতু আমার বুঝতে তো পারি নাই। ব্লাড ফ্লো বাড়তেছে না, ব্লাড প্রেশারও বাড়তেছে না, তাহলে হেয়ার আচ্ছা, গ্রোথ হেয়ার কিভাবে গ্রোথ, হচ্ছে? ব্লাড প্রেশার, ব্লাড ফ্লো দুইটা দুই জিনিস। কোন জায়গায় তুমি দেখো তোমার হাতে একটা পানির পাইপ, কি বলবো, একটা পাইপ আছে, পানির পাইপ। এই পাইপটা যদি তুমি চাপ দিয়ে ধরো, একেবারে চাপ দিয়ে বন্ধ করে ফেলো, তাহলে কি পানির ফ্লো থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কোশ্চেন কে করছিল? রাশেদা সুলতানা? বুঝি নাই কোশ্চেন স্যার, কে বুঝি করছিল? নাই কোশ্চেন কার? স্যার। কোশ্চেন আমার কার নাম বলো না। স্যার রাশেদা সুলতানা। হ্যাঁ, রাশেদা সুলতানাকে বলেছি। তোমার হাতে একটা পানির পাইপ আছে, যেটা দিয়ে বাগানে পানি দাও তুমি। এখন পানির পাইপ ছেড়ে দেওয়ার পর পানি বের হচ্ছে, এবার তুমি পানির পাইপটা চেপে ধরে রাখছো, তাহলে কি পানির ফ্লো কি থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। এবার বুঝতে পারছো? তো জি যদি স্যার। ভ্যাসোকনস্ট্রিকশন হলে ব্লাড ফ্লো কমে যায়, কিন্তু ব্লাড প্রেসার বাড়ে। বাড়ে। আর ভ্যাসোডাইলেশন হলে ব্লাড ফ্লো বাড়ে, কিন্তু ব্লাড প্রেসার কমে। কমে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে জি স্যার। ফিজিওলজি পড়া। জি স্যার। আজকে এতটুকু থাক। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই থাকে। এখন পর্যন্ত যা পড়াইছি এর মধ্যে কার কোনো কোশ্চেন বা কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।